আপনি কি জানেন যে গ্রামীণ ফোন আপনার 10+ মিলিয়ন টাকা আচ্ছা। ঋণ নেয় হুম। আপনার জর্জ সোরোসের কাছ থেকে। একদম। এই জর্জ সোরোস হচ্ছে যে পৃথিবীতে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ হয়, যেমন ইউক্রেনে হয়েছে, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ করবার পেছনে যারা অর্থ ঢালে, আমি জানি না যে আপনি নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাওয়ার আছেন। ইন্ডিয়াতে তো এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সেটা একদম। হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে হুম। জর্জ সোরোসকে বলা হচ্ছে যে মোদী সরকারকে টপল করবার জন্য জর্জ সোরোস কাজ করে যাচ্ছে নানান পন্থাতে। যেমন আদানি গ্রুপের বিরুদ্ধে তারা একটা বড় রিপোর্ট দিয়েছে, আদানির বিরুদ্ধে কথাবার্তা বলছে। সেটা হয়তো বা ভারতের ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার, সেখানে আমি আর খুব বেশি যাচ্ছি না, কিন্তু এতটুকু জেনে রাখেন যে ভারতের মতো পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে তারা স্পর্ধা দেখাচ্ছে যে জনগণের রায়কে ম্যানিপুলেট করবার জন্য। সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকেও কিন্তু ইউনুস অর্থ মোহাম্মদ নিয়েছিল। ইউনূস তো জর্জ সোরোসের ছেলের সঙ্গেও বৈঠক করেছেন অতি সম্প্রতি। এই কিছুদিন আগে বলতে গত বুধবারে, হুম। আজকে কি বার গেল, আজকে হচ্ছে শুক্রবার, হুম। গত পরশুদিন আর কি সম্প্রতি তার সাথে একদম, মিটিং হ্যাঁ। ছিল। এবং জর্জ সোরোসের যেই প্রতিষ্ঠান আছে ওপেন ফাউন্ডেশন মনে হয়, হুম। কেমন, এই ওপেন ফাউন্ডেশনের একটা অন্যতম আপনার সুবিধাভোগী বলা যেতে পারে আপনার ইউনুস, যারা বলছে যে বাংলাদেশ থেকে যেই টাকা পাচার হয়েছে হ্যাঁ। সেটা ওপেন ফাউন্ডেশন সোসাইটি হুম। তারা নাকি ফেরত এনে দেবে। অথচ আচ্ছা। এটা ওদের কাজ কিনা আপনি যদি ওদের ওয়েবসাইটে যান সেখানে আপনি দেখতে পারবেন। আমরা সেই আলোচনাতে হয়তো একটু পরে যাব, জাস্ট একটু বলে রাখার জন্য। তো গ্রামীণ ফোন এই জর্জ সোরোসের কাছ থেকেও টাকা এনে কিন্তু আপনার পরিচালনা করেছে, এবং সেই জর্জ সোরোসের সাথে অত্যন্ত ক্লোজ যেই মানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যাদের নাম হচ্ছে টেলিনর। এই আচ্ছা। টেলিনরও আপনার গ্রামীণ ফোনে বিনিয়োগ করেছে। এখন নরওয়ের কোম্পানিগুলোকে এত ব্যবসা পাইয়ে দিয়েছে কেন বছরের পর বছর? সেই প্রতিদানেই কি সে নোবেল পুরস্কার পেল? এইটা একটা প্রশ্ন আপনার কাছে আমি রেখে যাচ্ছি। হুম। আর আরেকটা ব্যাপার এখানে বলি, এই যে গ্রামীণ টেলিকমের যেই শ্রমিকরা আছে হুম। বা তার প্রতিষ্ঠানের শ্রমিকরা হুম। আছে, হুম। নিয়মটা যেটা হচ্ছে সেটা হলো যে শ্রমিক সেখান থেকে যেই লভ্যাংশটা হয় ওই লভ্যাংশের 5% কেমন হুম। আপনার শ্রমিক কর্মচারীরা পাবে। হুম। দেখুন এখানে 1 নাম্বার যে জায়গাতে আছে, বিরোধের কারণ, এখন বিরোধের প্রেক্ষাপটটা কোথায়? হ্যাঁ, সেটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। রাইট, এখন এখানে বলছে যে গ্রামীণ টেলিকম করেছে কি, তারা লভ্যাংশ, তারা প্রফিটেবল কোম্পানি না এইটা হুম। বলে ঘোষণা দিয়েছে। হুম। দেখেন আমাদের বাংলাদেশের শ্রম আইনের 2006 অনুযায়ী যেই লাভটা হবে সেটার 5% শ্রমিক কর্মচারীদের প্রদানের বাধ্যবাধকতা থাকলেও হুম। গ্রামীণ টেলিকম নিজেদেরকে অলাভজনক প্রতিষ্ঠান দাবি করে হুম। শ্রমিক কর্মচারীদের কোনো লভ্যাংশ প্রদান এটা করেনি। আপনি বলছিলেন গতকালই যে পরের দিকে কোম্পানি লসে গেছে, এটা একটা ঘোষণা করার তিনি বারবার চেষ্টা করে গেছেন। রাইট, এক্স্যাক্টলি, কেমন। হুম। আচ্ছা, এখানে আপনি দেখুন 2 নাম্বার পয়েন্টে আছে যে এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকমের দায় দায়িত্ব আছে তাদের কোম্পানির, আমাদের দেশের যে আইন আছে তাদের কমিটমেন্ট অনুযায়ী, যে যেই প্রফিটটা তাদের হবে সেটির 5% শ্রমিকরা পাবে, কিন্তু সেই শ্রমিকদেরকে না দিয়ে তারা একটি দেখাচ্ছে যে তাদের কোনো প্রফিট হয়নি। এখন সেই 2017 থেকে 2021 সাল পর্যন্ত অনেকগুলো মামলা দায়ের করে আপনার এই শ্রমিকরা এই টাকার জন্য, এবং 2020 সালের 25শে অক্টোবর আপনার 99 জন কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়। যদিও আচ্ছা। তারা যখন আদালতে যাওয়ার হুম। পরে এই শ্রমিকরা আপনার চাকুরি ফেরত ঠিকই পায়, হুম। কিন্তু তাদেরকে এখানে লক্ষ্য করে দেখুন তাদেরকে কোনো কাজে অংশগ্রহণ অনেকটা ওএসডির মতো করে রাখা হয়েছিল। আচ্ছা। ঠিক আছে। হুম। ওরকম আচ্ছা, একাধিক, তারপরে একটা সমঝোতা চুক্তি হয়। এদেরকে এই যে শ্রমিক ইউনিয়নের এবং তাদেরকে এই টাকাটা দিয়ে দিবে যা যা আছে। দেখুন তারপরে আপনি একটু নিচে যদি যান এই হুম। ডকুমেন্টস এর, এখানেই আসলে মূল সারমর্মগুলো আছে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হুম।
সেখানে বলা হয়েছে যে 2021-22 সালে একটু একটু উপরে যাব আমরা, যদি স্ক্রিনটা একটু উপরে যাওয়া যায় তাহলে একটা হ্যাঁ জিনিস হ্যাঁ, দেখবেন 2010 থেকে দেখুন 2021-22 পর্যন্ত চুক্তি 4% স্বাক্ষরের 7 সুদ। কর্মদিবসের মধ্যে গ্রামীণ টেলিকম শ্রমিকদের লভ্যাংশ প্রদানের জন্য একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে তাতে নির্ধারিত অর্থ জমা করবে। 2010 থেকে 2021-22 পর্যন্ত 4% সুদ সমেত বকেয়া লভ্যাংশ হিসেবে 379,81,39 টাকা এবং 2021-22 সালে 437, অর্থাৎ 379 প্লাস প্লাস হচ্ছে এখানে 437, দুইটা অর্থ বছরের এতগুলো টাকা জমা করবে। এখন আপনি হিসাব করে দেখুন, এখানে 300, এখানে 400, যদি 700 ধরি, আর এখানে 79 আর এখানে 37 ধরি, প্রায় আপনার 800 কোটি টাকা প্লাস আপনার এই শ্রমিকরা পাবে। কেমন? এবং এই টাকাটা যখন তারা অ্যাকাউন্টে জমা করবে তখন ওই যে শ্রমিকরা যে মামলা করেছে তাদের পাওনা দাবির জন্য, সেই মামলাগুলো উঠিয়ে নেবে। এই ধরনের একটা সমঝোতা চুক্তি সেখানে হয়। আচ্ছা, সকল মামলা প্রত্যাহার পর শ্রমিক কর্মচারী গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ নিকট স্বেচ্ছায় তাদের রেজিগনেশন লেটার প্রদান করলে তাদেরকে প্রাপ্ত লভ্যাংশের চেক হস্তান্তর করা হবে। অর্থাৎ ওদের চাকরিটা রেজিগনেশন দিবে, সেটাও বলা হয়। রেজিগনেশন দিলেই তাদেরকে তাদের প্রাপ্য টাকাটা দিয়ে দেওয়া হবে। কেমন? আচ্ছা, মানে তাদেরকে চাকরি ছেড়ে দিতে বলা হয় এরপরে। চাকরি ছেড়ে দিতে বলা হয়, এটাই আর কি সমঝোতা চুক্তিটা হয়। কেমন? আচ্ছা, সেখানে যেসব আপনার শ্রমিকরা আছে তাদের তো পাওনাটাও হিউজ একটা পরিমাণ। প্রায় আপনি চিন্তা করে দেখেন, প্রায় 106 জনের মতো শ্রমিক, তারা প্রায় 800 কোটি টাকার মতো তাদের যে আপনার পাওনা টাকাটা যেটা আছে সেইটা। হ্যাঁ, আচ্ছা, তো আপনার যেই কাজটা করা হয়েছে পরবর্তী সময়, যে আপনারা এখানে দেখতে পাবেন যে সমঝোতা চুক্তি অনুযায়ী গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ 10/5/2000 মানে 2022 সালের মে মাসে ঢাকা গুলশান ব্রাঞ্চে একটি অ্যাকাউন্ট ওপেন করে, যেখানে 437 কোটি টাকা জমা প্রদান করে এবং এর প্রেক্ষিতে শ্রমিক কর্মচারী প্রতিষ্ঠান বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো তুলে নেয়। চুক্তি অনুযায়ী, মানে খেয়াল করে দেখবেন যে চুক্তিতে যেভাবে টাকা দেওয়ার কথা ছিল টাকাটা জমা দেয়, তারা একটা অ্যাকাউন্ট খুলে তখন তারা এটা উঠে নেয়। এখনো কিন্তু শ্রমিকদের কাছে হস্তান্তর হয়নি। চুক্তি অনুযায়ী উক্ত অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের প্রাপ্য হলেও অ্যাকাউন্টটির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে 2022 সালের মে মাসের 17 তারিখে এত 10 কোটি টাকা চেক এবং 26,22,09,780 টাকা আর কি অ্যাকাউন্টে জমা করা হয়। এখানে একটা মজার ব্যাপার ঘটেছে। হ্যাঁ, মজার ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা টাকাটা ঠিকই ওখানে দিয়েছে, কিন্তু এই টাকা থেকে আবার বিভিন্ন রকমের চেক দিয়ে সেখানকার পার্টিকুলার কিছু এমপ্লয়িকে এই টাকাটা দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়েছিল সেটা এই যে দেখুন, আপনি একটু এখানে নামগুলো আছে, মোহাম্মদ ইউসুফ আলী। এখন খেয়াল করে দেখেন, এতগুলো শ্রমিক ছিল, 106 জন, তাহলে 1 2 3 4 5, এই 5 জনকে কেন টাকাটা দেওয়া হচ্ছে?